লেখো চাহিদা অপেক্ষক। চাহিদা অপেক্ষক। অপেক্ষক। অপয়েকার কয়েক হয়ে ক। অপেক্ষক। ইংলিশে যাকে বলবো ডিমান্ড ফাংশন। ইংলিশে যাকে বলবো ডিমান্ড ফাংশন। চাহিদা অপেক্ষক ইংলিশটাও লিখে রাখবে ডিমান্ড ফাংশন। আচ্ছা, আগের দিন আমরা চাহিদা কাকে বলে এটা একটু আলোচনা করেছিলাম, কিন্তু চাহিদা কাকে বলে আর চাহিদা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা আরেকবার রিভিশন করব। রিভিশন করার পর আমরা মেইন টপিকে ওই চাহিদা অপেক্ষকে ফিরবো। ওকে, চলো আমরা চাহিদা। চাহিদা হচ্ছে যে আমি যদি এখন বসে বলি, আমি যদি বলি যে আমার একটা চাঁদ, আমার চাঁদটা চাই, সেটা কখনোই আমার চাহিদা হতে পারে। চাহিদা এমন একটা জিনিস যেটা কিনা আমি কিনতে পারবো। আমার কোনো একটা জিনিস পাওয়ার ইচ্ছে, শুধু পাওয়ার ইচ্ছে হলেই হবে না, ক্রয় ক্ষমতা দ্বারা কেনার ইচ্ছা থাকলে তবেই তাকে চাহিদা বলা হবে। চাহিদা হচ্ছে ক্রয় ক্ষমতা দ্বারা, ক্রয় ক্ষমতা দ্বারা কেনার ইচ্ছা বা পাওয়ার ইচ্ছা। ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত, সমর্থিত ক্রয়ের ইচ্ছা। ইংলিশে যেটাকে বলবো ডিজায়ার টু পারচেস বাই ব্যাকড বাই পারচেসিং পাওয়ার। ব্যাকড বাই পারচেসিং পাওয়ার। এবার এই যে চাহিদা, এই চাহিদাটা ব্যাপারটা কিরকম, আমরা যখন দোকানে যাই কোনো কিছু কিনতে, আমরা কি করি? ধরো এই পেনটা, তোমার একটা এরকম পেন দরকার, তুমি দোকানে গিয়ে কি করবে? এই পেনটা আছে কিনা জিজ্ঞেস করবে। তারপর তুমি কি জিজ্ঞেস করবে দোকানদারকে? পেনটার দাম কত, তাই তো? পেনটার দাম কত জিজ্ঞেস করবে তো। তো আমরা, ব্যাপারটা হলো যে দ্রব্যের, তারপরে ওখানে দিচ্ছি চারটা নির্ধারণকারী বিষয়বস্তু। ডিটারমিনেন্টস অফ, ডিটারমিনেন্টস অফ ফ্যাক্টর ডিটারমাইনিং ডিমান্ড। এটাকে বলছে ফ্যাক্টর ডিটারমাইনিং ডিমান্ড। এক নম্বর আমি বলছি দ্রব্যের দাম, প্রাইস অফ দা গুড। আমি যে প্রোডাক্টটা কিনতে চাইছি সেই দ্রব্যটার দাম আগে জিজ্ঞেস করবো যে দাম কত। এটার দাম যদি এখন বলে 100 টাকা, তুমি বলবে থাক দরকার, তোমার দামে পোষাবে তবে তুমি কিনবে, তাই তো? তো এখানে আমরা যদি দামের সাথে রিলেশনটা একটু দেখি, যে দাম যদি কোনো কিছুতে বাড়ে তাহলে ডিমান্ডটা কি হবে? ডিমান্ডটা কি হবে? কালকে পড়িয়েছি, লুৎফা ক্লাস করেছো, ডিমান্ডটা কি হবে বলো? লুৎফা বলো। দাম যদি বাড়ে তাহলে চাহিদা কি হবে? দেখো, আমার শব্দ শুনতে পাচ্ছ না? আমার কথা শুনতে পাচ্ছ না?
কেটে কেটে আসছে, 1 মিনিট আমি পাখাটাকে বন্ধ করি, পাখাটা প্রচন্ড শশ আওয়াজ হচ্ছে, দাঁড়াও। কোনো কিছু যদি বেশি দাম হয় আমরা তখন কিনি না, আবার কোনো কিছুর দাম কম হলে আমরা অনেকগুলো কিনে নিয়ে চলে আসি। কিছু জিনিসের দাম কমলে আমরা কি করি, যে অনেকগুলো কিনে নিয়ে আসি, তাই না? তো এইরকম ব্যাপারটা হচ্ছে যে দাম বাড়লে কোনো কিছুর চাহিদা কি হয়, কমে, আর কোনো দাম কমলে চাহিদা বাড়ে। এখানে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি, এখানে একটা কন্ডিশন আছে, শর্ত আছে, সেই শর্তটা কি, অন্যান্য বিষয়গুলি স্থির থাকতে হবে। আমি সহজ করে বোঝাই, কালকে যেহেতু তোমরা বেশিরভাগই ক্লাস করোনি তাই আরেকবার বোঝাচ্ছি যে এই জায়গাটা। বলছে যে ধরো কোনো কিছুর দাম ছিল 5 টাকা, 5 টাকা থেকে দাম হয়ে তুমি দোকানে গিয়ে দেখতে 5 টাকা দাম, এখন গিয়ে দেখছো জিনিসটার দাম 60 টাকা, তুমি কি করবে, কিনবে কি কিনবে না? বাকিদের কি মনে হচ্ছে, তোমরা কিনবে কি কিনবে না? কিনবে না। কিন্তু তোমার ধরো যখন 5 টাকা দাম ছিল তখন তোমার ইনকাম ছিল 10,000 টাকা, এখন তোমার ইনকাম ধরো 15,000 টাকা, তাহলে তাহলে কি কিনবে? কিনবে। তার মানে এই ইনকামের উপর ডিপেন্ড করছে, ইনকামের দামটা বাড়লে যে তুমি কিনবে না এমন কোনো কথা নেই, কারণ যদি তোমার ইনকামটা বেড়ে যায় অথবা অন্য কিছু, তোমার ধরো ওটাই পছন্দ, দাম বাড়ুক তুমি কিনবে। এই জিনিসগুলোকে কি থাকতে হবে, স্থির থাকতে হবে। অন্যান্য বিষয়গুলো স্থির থাকা অবস্থায় যদি দ্রব্যের দাম বাড়ে তাহলে চাহিদা কমবে, আর দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়বে। এইটা ছিল প্রথম চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু। সেকেন্ড, 2 নম্বর, আচ্ছা এটাকে দ্রব্যের দামটাকে আমরা লিখবো পি এক্স, দ্রব্যটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, এটাকে লিখবো পি এক্স। ওকে, এবার তার মানে কি হলো, এর পরেরটা আমাদের হচ্ছে ক্রেতার ক্রেতার আয়, ইনকাম অফ দা কনজিউমার। একটু আগেই বলছিলাম যে ধরো 5,000 টাকা, 5,000 টাকা ইনকাম কারো, কোনো একটা লোকের, সে কোনো একটা জিনিস 5টা কেনে, কোনো একটা জিনিস 5টা কেনে, এবার ইনকাম ধরো 7,000 টাকা হয়েছে, তাহলে সে সেই এই জিনিসটা 5টার থেকে বেশি কিনবে না কম কিনবে? তার যদি পছন্দের জিনিস হয়, রিয়া, রিয়া মৃন্ময়, আচ্ছা বেশি কিনবে। তাহলে এখানে কি হচ্ছে, যদি আয় আয় মানে ইনকাম, ইনকাম যদি বাড়ে তাহলে কি হচ্ছে, চাহিদা চাহিদা কিউডি লিখতে পারো, চাহিদাও কি হবে, বাড়বে। এখানে রিলেশনটা কেমন রিলেশন, এই রিলেশনটা কেমন রিলেশন, আগের রিলেশনটা কেমন ছিল, বিপরীত, হ্যাঁ বিপরীত বলতে পারো, ব্যস্ত বলতে পারো, ইংলিশে বললে ইনভার্স, ইনভার্স রিলেশন। আর এটা কি, এটা কি হচ্ছে, সরল সম্পর্ক, সরল সম্পর্ক বা ডিরেক্ট রিলেশন, ডিরেক্ট রিলেশন, বোঝা গেল? এবার এটা হলো ক্রেতার আয়। আমি নিচের গুলো না, তোমরা লিখেছো এতটা, আমি বেশি মানে কি বলবো, যদি এগুলো ব্যাখ্যা করি তাহলে পুরোটা আর লিখে উঠতে পারবো না, তাই এগুলো মুছে দেবো। কি মানে, কিউ মানে কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হলো, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, আর এই ডি মানে হচ্ছে ডিমান্ড, ডিমান্ড মানে হচ্ছে চাহিদা। তাহলে
এরকম ভাবে কিউডি লেখার মানেটা হচ্ছে চাহিদার পরিমাণ। বোঝা গেল? লিখে নাও, লিখে নাও, যার যা মনে হচ্ছে, ডাউট হচ্ছে, পুরোটা লেখা হলে বলবে, আমি মুছে দিয়ে শুধু শুধু এই পয়েন্ট গুলোকে রাখবো, কারণ বেশি আমরা যদি করতে চাই হবে না। আচ্ছা, ক্রেতার আয়কে আমরা ডিনোট করব এম দিয়ে, ক্রেতার আয়কে আমরা ডিনোট করব এম দিয়ে। কোন কোন জায়গাতে এম লেখা থাকে, কোন কোন জায়গাতে ওয়াই ও লেখা থাকে, ওয়াই ও লেখা থাকে, কোন কোন জায়গাতে এম থাকে, কোন কোন জায়গাতে ওয়াই থাকে। বলে বলবে। আচ্ছা, এবার হলো, আচ্ছা এরপরে এ বলো, কালকে তো ক্লাসটা তোমরা করো, লুৎফা কতটা করেছো জানি না। এই এই যে এই ক্ষেত্রে কি হয়, এখানে কতগুলো দ্রব্য আছে, পর্ণা কালকে ক্লাস করেছো, ক্রেতার আয় দিয়ে কতগুলো দ্রব্য দ্রব্য হয়, কত ধরনের দ্রব্য হয় ক্রেতার? আচ্ছা, পর্ণা বলো, কালকে বলে দিয়েছিলাম, পর্ণা বলো। কোথায় গেলে পর্ণা? বলো, কালকে বলে দিলে, কালকে তুমি ভুল করলে আমি বলে দিলাম। কারণ, কারণও কালকে ক্লাস করেছো, বলো কারণ, বলো কোন কোন দুটো কি কি দ্রব্য হবে? কোশ্চেনটা শোনোনি। ক্রেতার আয়, ক্রেতার আয় যদি বাড়ে তাহলে আমরা আমাদের চাহিদা কি হয়, বাড়ে জেনারেলি, কিন্তু সবসময় নাও হতে পারে। ক্রেতার আয় দিয়ে দুই ধরনের দ্রব্য, দুই ধরনের না, তিন ধরনের দ্রব্য হতে পারে। কি কি দ্রব্য হতে পারে তোমার কি কি মনে আছে বলো? কালকেই করিয়েছি, বলো লুৎফা। বা হ্যাঁ, কারণ বলো, বলো। না, কারণ ম্যাম বলে ডাকলো, কি বলছে দেখি, কারণ বলো। ভিডিওটা কে দেখবে, আমি? চলো লুৎফা বলো। হ্যাঁ, আরেকটা উৎকৃষ্ট দ্রব্যও হতে পারে, ঠিক আছে। তিনটে দ্রব্য আমরা জানি এখানে, সাধারণ দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, আর একটা হয় উৎকৃষ্ট দ্রব্য। আচ্ছা, কালকে যারা ক্লাস করোনি 11 এর, তোমাদের এত ভয় পাওয়ার কিছু নেই যে আমরা বুঝতে পারছি না বা কিছু, এরকম ভয় পাওয়ার কিছু নেই। যদি তোমার কোনো সময় আয় বাড়ছে, ইনকাম বাড়ছে, তার সঙ্গে তোমার চাহিদাও যদি বাড়ে, তখন আমরা তাকে বলবো সাধারণ দ্রব্য। আবার কোনো কোনো সময় দেখা যায় যে আমাদের ইনকাম বাড়ছে বলে আমরা বেশ কিছু দ্রব্য ব্যবহার করা ছেড়ে দিই অথবা কমিয়ে দিই, যেগুলো আমরা আনকমফোর্টেবল মানে মনে করি। ধরো কিছু, এই যে আমি বলেছিলাম যে যখন আমি তোমাদের মতো ছিলাম, আমি বাসে করে যাতায়াত করতাম, কিন্তু যখন আমি ইনকাম করতে শুরু করলাম, তখন মানে ইনকামের প্রথম পর্যায়েও বাসে করে যাতায়াত করতাম, কিন্তু যখন ইনকাম আমার বাড়লো, টিউশন যখন বাড়লো, তখন আমি অটোতে যাতায়াত করি, বাসে আর যাই না। তো আমার আয় বেড়েছে, আমি তো বেশি করে বাসে যেতে পারতাম, তা না করে আমি কি করছি, অটোয় যাচ্ছি, বাসে যাওয়াটাই ছেড়ে দিলাম। তাতে সেটার থেকে কি বোঝা গেল, যে ইনকাম বাড়লে কিছু দ্রব্য আমরা ব্যবহার করা বন্ধ করে দিই বা কমিয়ে দিই, সেটাকে আমরা, সেই ধরনের দ্রব্যকে আমরা বলবো নিকৃষ্ট দ্রব্য। মানে যেগুলো আমরা ব্যবহার করতে, মানে কি বলবো, দায়ে পড়ে কম রোজগার বলে ব্যবহার করে থাকি, সেই ধরনের দ্রব্যগুলোকে আমরা নিকৃষ্ট দ্রব্য বলবো। আর উৎকৃষ্ট দ্রব্য কাকে বলবো? উৎকৃষ্ট দ্রব্য হবে আয় বাড়ছে বলে আমি বেশি বেশি করে, আরো বেশি বেশি করে কিনছি, একটা লেভেল, মানে ওই যে বলছিলাম কালকে 5 লাখ টাকা যদি আমার মাসে ইনকাম হয়, তারপরে দেখা যাবে আমি ভীষণ লাক্সারি জিনিসপত্র কিনছি, আমি তখন মানে কি বলবো, স্টুডিও বানিয়ে ফেলেছি, আরো অনেক কিছুই হতে পারে, ঠিক আছে। এবার এরপরে এটা গেল, আমি, এটা তোমাদের সবার হয়েছে, আমি মুছবো তাহলে। এটাকে আমি বলেছি ওয়াইও লেখে, ওয়াইও লেখে, বা অনেকে এমও লেখে, যেটা ইচ্ছে তোমরা লিখতে পারো, মেনশন করে দিও তুমি কি লিখছো। 3 নম্বর, চাহিদা আর কোন বিষয়ের উপর নির্ভর করে? সংশ্লিষ্ট দ্রব্যের দাম,
সংশ্লিষ্ট দ্রব্যের দাম মানে প্রাইস অফ দ্য রিলেটেড গুড। এখানে কোন 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 প্রোডাক্ট ছিল কার মনে আছে? প্রাইস অফ দ্য রিলেটেড গুড, বলো কার কার মনে আছে? লুৎফা মনে আছে? সংশ্লিষ্ট দ্রব্য নিয়ে কি কি দ্রব্য হতে পারে? একটা ছিল সংশ্লিষ্ট, এখানে দু রকম হতে পারে, একটা হতে পারে চা কফি, আর একটা হতে পারে মোটর গাড়ি, আর পেট্রোল। এটা হচ্ছে টি, কফি, কার, পেট্রোল। বলো এবার এই দুটো দ্রব্যকে কি দ্রব্য বলবো? এটা কি বলো, এটা কি সেটা বলো। কি করে? ভালো, এটা পরিবর্ত দ্রব্য। দাঁড়াও আমি বলে দিচ্ছি, পরিবর্ত দ্রব্য। আর এইটাকে আমরা বলবো পরিপূরক দ্রব্য। এটা ইংলিশে বলবো সাবস্টিটিউট গুডস, আর এটা হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস। সাবস্টিটিউট গুডস আর কমপ্লিমেন্টারি গুডস। আমি এবার বোঝাই যে দেখো কিরকম হচ্ছে, যে যারা আজকে মানে প্রথম প্রথম ক্লাস করছো, চা আর কফি, আমরা কি হয়, আমরা সকালবেলা চা খাই নয়তো কফি খাই, মানে অপশন আমার কাছে অপশন থাকতে পারে যে চা খাবে না কফি খাবে, যে কোনো একটা অপশন থাকতে পারে। আর একটা ব্যাপার দেখো, কোনো সময় তুমি ধরো দোকানে গিয়ে দেখছো যে চায়ের দাম 10 টাকা আর কফির দাম 8 টাকা, তুমি কোনটা কিনবে? আচ্ছা, কফি কিনবে, কারণ কফির দামটা কম। তার মানে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে যদি একটার দাম কমে অন্যটার চাহিদা বাড়ে, পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে একটার দাম কমলে অন্যটার চাহিদা বাড়ে। এটাকে পরিবর্ত বা সাবস্টিটিউট বলা হচ্ছে কেন? একটার পরিবর্তে অন্যটা ব্যবহার করছি বলে। এবার আসছে মোটর গাড়ি, পেট্রোল। ধরো মোটর গাড়ি আছে, পেট্রোল তুমি মোটর গাড়িতে ঢালোনি বা ডিজেল যেটা হচ্ছে তেলটা ঢালোনি, তাহলে কি গাড়িটা চলবে? চলবে না। আবার পেট্রোল আছে মোটর গাড়ি নেই, তাহলে পেট্রোলটা কি হবে? হ্যাঁ, পেট্রোল অন্যান্য টুকটাক ছোটখাটো কাজে লাগানো যায়, কিন্তু তবুও মেন বেশি কাজে কোথায় লাগে? মোটর গাড়িতে। তার মানে মোটর গাড়িকে মানে মোটর গাড়ি চলবে পেট্রোল দিয়ে, তাছাড়া চলবে না। তাই জন্য এটাকে বলা হচ্ছে পরিপূরক। একটা দ্রব্য অন্য দ্রব্যকে কি করছে? সম্পূর্ণ করছে। দুটোকে একসাথে মিলেই কাজ করতে হয় তাদেরকে, মানে যেসব দ্রব্য দুটো দ্রব্য বা তিনটে দ্রব্য একসাথে ব্যবহার করতে হয়, তবে পেন কালি, এই পেন আছে কিন্তু কালি নেই, তাহলে এই পেনটার কোনো ভ্যালু থাকবে না। তো তখন তাকে আমরা বলবো পরিপূরক দ্রব্য বা কমপ্লিমেন্টারি গুডস। এই ক্ষেত্রে কি হচ্ছে, যদি পেট্রোলের দাম বাড়ে তাহলে গাড়ির চাহিদা, মোটর গাড়ির চাহিদা কমবে। কেন? তুমি দেখবে এরকম কথা অনেকেই বলে, আরে বাইক তো কিনবো, কিন্তু বাইক কিনলে বাইকের তেলের টাকা কোথায় পাবো, তেলের যা দাম। তো অনেকেই পেট্রোলের দামের ভয়ে যে কি বলে বাইক কিনছে না। তো এটা কি হচ্ছে, পেট্রোলের দাম বেড়ে যাওয়ার জন্য গাড়ির চাহিদা কমে যাচ্ছে। ঠিক আছে, পেট্রোলের দাম বাড়ছে, গাড়ির চাহিদা কমছে। দেখো এখানে কিন্তু সম্পর্কটা বিপরীত সম্পর্ক। এখানে দেখেছিলাম এটার দাম বাড়লে, কফির দাম বাড়লে চায়ের চাহিদা বাড়ছে, এখানে দেখছি পেট্রোলের দাম বাড়লে মোটর গাড়ির চাহিদা কমছে। এখানে সরল সম্পর্ক আর এখানে বিপরীত সম্পর্ক। বোঝা গেছে সবার? আচ্ছা, ক্লাস 11টার বলি, এখানে একটু অসুবিধা থাকতে পারে তোমাদের, আবার এই টপিক থেকে ক্লাস হবে, ফ্যাক্টর ডিটারমাইনিং ডিমান্ড, এটা নিয়ে ক্লাস হবে। বলো কারণ কিছু একটা বলবে, হাত তুলছো বারবার, বলো। এটা পুরোটা লেখা হলে বলবে, কারণ কিছু বলবে। পরিবর্ত দ্রব্য হলে প্রযোজ্য, পরিবর্ত দ্রব্য হলে প্রযোজ্য।
আরো অনেক ব্যাপার আছে। তোমার তোমার যদি কফি চাই খেতে ভালো লাগে, কফি তোমার ভালোই লাগে না, তো কোনো যায় আসে না কফির দাম বাড়লো কি কমলো। আচ্ছা, এটা হয়ে গেলে বলবে। আর কয়েকটা ছোট ছোট জিনিস আছে, সেইগুলোকে আমি একটু করে লিখে নিচ্ছি। এইটাকে আমরা বলবো, এটাকে ওয়াই বলেছিলাম, এটাকে বলবো পিআর, প্রাইস অফ রিলেটেড গুড। পিআর, প্রাইস অফ রিলেটেড গুড। 4 নম্বর হচ্ছে টেস্ট এন্ড প্রেফারেন্স, ক্রেতার রুচি পছন্দ। ক্রেতার রুচি পছন্দ। টেস্ট এন্ড প্রেফারেন্স অফ কনজিউমার। টেস্ট এন্ড প্রেফারেন্স অফ কনজিউমার। ঠিক আছে। হুম, প্রেফারেন্সে একটাই হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা লিখবো টি এন্ড পি। টি এন্ড পি এইভাবে লিখবো। এটা কি, ওই যে বললাম যে তোমার কফি চাই খেতে পছন্দ, চায়ের দাম বাড়ুক চাই না বাড়ুক, তুমি ওটা কিনবে। চাহিদা তাহলে তোমার পরিষ্কার দেখা যাচ্ছে না, কার কার পরিষ্কার দেখা যাচ্ছে না, বোর্ড কার কার পরিষ্কার দেখা যাচ্ছে না। রিয়া পরিষ্কার মৃন্ময়, তুমি তাহলে একবার কি বলে তুমি একবার লেফট নিয়ে জয়েন করো, কারণ আমার এখানে নেট খুব ভালো চলছে। আচ্ছা, নেক্সট টেস্ট এন্ড প্রেফারেন্স। টেস্ট এন্ড প্রেফারেন্স ব্যাপারটা কি হচ্ছে, যে আমার ধরো কোনো একটা সাবান বা কোনো একটা জিনিস ব্যবহার করে আমার খুব ভালো লেগেছে, আমি সেটাই ব্যবহার করছি। কে গো, কে কথা বলছো? মৃন্ময়, এবার দেখতে পাচ্ছো? দেখা যাচ্ছে কিন্তু বোধহয় আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ওই জন্য ছবিটা একটু ঝাপসা আসছে। ছবিটা ঝাপসা আসছে, কি করা যাবে? তুমি তুমি একবার একটা কাজ করো, তুমি লেফট নাও, লেফট নিয়ে ফোনটাকে একবার ওই ফ্লাইট মোড করো, ফ্লাইট মোড করে আবার ফ্লাইট মোড থেকে অন করে নেট নেট খুলে তারপরে তুমি আরেকবার জয়েন করো। আচ্ছা, এটা গেল টেস্ট এন্ড প্রেফারেন্স। টেস্ট এন্ড প্রেফারেন্স, হ্যাঁ, তোমার টেস্ট আর প্রেফারেন্সের উপর ডিপেন্ড করছে আমাদের যে আমরা জিনিসটা কতটা কিনবো, মানে চাহিদা কতটা করব। ওই যে বলেছিলাম কালকে, মানুষের ইউটিউব দেখা বা ভিডিও দেখার নেশাটা এমন হয়ে গেছে, নেশাও বলতে পারো বা ভালো লাগাটা এমন একটা হয়ে গেছে যে আবার এখন আজকে দাঁড়িয়ে দেখো আমাদের কাজেও লাগে প্রচুর কিছু। মানে ইউটিউব আসার পরে ছোটখাটো জিনিস আমরা লোকের কাছে শিখতে চাই না। মানে কেউ একটা জিনিস পারে, আগে কি হতো, তুমি আমায় শিখিয়ে দেবে গো, তুমি পারো একটু শিখিয়ে দেবে গো, এরকম ভাবে বলতাম, বা সে আবার ঘ্যাম নিত, আর শিখিয়ে দেবো না, আজকে নয় কালকে, আজকে এখন সময় নেই, কালকে আসলে, আরে তুই এখন এসছিস, সকালে এসছিস, বিকেলে আর সকালে অনেক কাজ, বিকেলে দেখা যাবে সে বেরিয়ে গেছে, এরকম ধরনের ঘটনা ঘটতো, তাই না? তো এখন কিন্তু লোক আর ছোটখাটো জিনিস শেখার জন্য কারোর কাছে যায় না, ইউটিউব আছে, ঠিক কি না? আমি মাঝে মাঝে ভাবি ইউটিউব আছে বলে মানে আমি বেঁচে গেছি আর কি, না হলে আমার যে কত কষ্ট হতো, মানে কত কি যে শিখি, ছোটখাটো জিনিস মানে দরকার, খুব দরকার, শিখে নিতে হবে, কালকেই শিখলাম টাইওয়ালা। আচ্ছা, এবার এই টেস্ট এন্ড প্রেফারেন্স যেটা হয়ে গেছে, এখন আমাদের এমনই দাঁড়িয়ে গেছে যে যতই নেটের দাম বাড়িয়ে দিক আমরা রিচার্জ করেই যাচ্ছি, যদিও আমাদের অনেকটা প্রয়োজনও আছে। আচ্ছা, এবার ভবিষ্যতে ভবিষ্যৎ
ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার ধারণা। ভবিষ্যৎ, আচ্ছা এবার এ দেখতে পাচ্ছ মৃন্ময়, ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার ধারণা। এই তোমরা কি কি লিখছো আমাকে সবাই খাতার ছবি তুলে পাঠাবে। ভবিষ্যৎ দাম সম্পর্কে ক্রেতার ধারণা, এক্সপেকটেশন অফ ফিউচার প্রাইস। এটাকে আমরা বলবো ই বলে ডিনোট করব। আর 4 নম্বর লিখলাম, এগুলো সবই ব্যক্তিগত চাহিদার ফ্যাক্টর বা চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু। লাস্টে আমি একটা বাজার চাহিদা লিখছি। বাজার চাহিদাটা কি ছিল? ক্রেতার সংখ্যা, নাম্বার অফ কনজিউমার্স, এখানে আমরা লিখবো এন। ঠিক আছে, যদি ক্রেতার সংখ্যা বাড়ে তাহলে বাজারে বিক্রি বাড়বে না কমবে? বাড়বে। আবার যদি ক্রেতার সংখ্যা কমে তাহলে কমবে। তো এটার উপরেও ডিপেন্ড করছে বাজার চাহিদা। তো আমরা এগুলো সবকটা লিখে ফেললাম। এবার এটা কেন লিখলাম? আমি তো পড়াতে শুরু করেছিলাম চাহিদা অপেক্ষক, তোমাদের হেডিং দিতে বলেছি চাহিদা অপেক্ষক। সেখানে গিয়ে আমি আলোচনা করলাম চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু। কেন? কারণটা হলো এই জিনিসটা, এইগুলো থেকেই আমার আসবে চাহিদা অপেক্ষক। লেখো চাহিদা অপেক্ষক কাকে বলে, সেখানে লিখবে, দেখো দ্রব্যের চাহিদার সঙ্গে, আমি একবার পুরোটা বলে নিচ্ছি তারপরে আস্তে আস্তে বলবো। দ্রব্যের চাহিদার সঙ্গে চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তুগুলির ক্রিয়াশীল নির্ভরশীলতার সম্পর্ককে বলা হয় চাহিদা অপেক্ষক। যারা ভিডিও দেখে পরে লিখবে তারা পজ করে বা ব্যাক করে লিখে নেবে, আর যারা এখন লিখছো আমি তাদেরকে আরেকবার বলছি। যারা ইংলিশে লিখছো, ইংলিশের ক্ষেত্রে হচ্ছে যে এটা হলো ডিমান্ড ফাংশন। Demand function shows the relation between quantity demanded for a particular commodity and the factors that are influencing it. আমি আরো একবার বলছি, demand function shows the relation between quantity demanded for a particular commodity and the factors that are influencing it. এতটা হয়ে গেল সবার। এবার আমরা আরো দুটো জিনিস জানবো, সেটা হচ্ছে স্বাধীন দ্রব্য আর একটা হলো নির্ভরশীল চলরাশি। স্বাধীন চলরাশি, নির্ভরশীল চলরাশি, তোমরা নিচের দিকটা দেখতে পাচ্ছ। চলরাশির ইংলিশ হচ্ছে ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবল দুটো টাইপের হয়, একটা হচ্ছে স্বাধীন আর একটা হলো পরাধীন নয়, সেটা হচ্ছে নির্ভরশীল। স্বাধীনকে আমরা বলবো ইংলিশে ইন্ডিপেন্ডেন্ট, আর ইংলিশে এটাকে বলবো ডিপেন্ডেন্ট। স্বাধীন চলরাশি কোনগুলো? দেখো, তুমি যখন দোকানে এই পেনটা কিনতে গেছো, তুমি কি জিজ্ঞেস করেছো দোকানদারকে? প্রথমেই কি জিজ্ঞেস করবে? পেনটার দাম কত? আচ্ছা মৃন্ময়, তুমি এখন বোর্ড দেখতে পাচ্ছো? মৃন্ময়, তুমি বোর্ড দেখতে পাচ্ছো? আমার কথা শুনতে পাচ্ছো মৃন্ময়? জানি না কি হলো ব্যাপারটা। ঠিক আছে, তুমি জিজ্ঞেস করবে দাম কত। দাম কত জানার পর তারপরে তুমি পেনটা কিনবে কিনা ভাবছো। তার মানে
দাম জিনিসটা নিজে নিজে চলছে, দামের উপরে ডিপেন্ড করছে কে? চাহিদা, ঠিক কি না? তার মানে দাম দাম দামটা হচ্ছে কি স্বাধীন, আর কি বলে চাহিদা, চাহিদা হলো কি নির্ভরশীল, তাই তো? দাম মানে প্রাইস, প্রাইসটা হচ্ছে কি স্বাধীন, আর এখানে হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড, কোয়ান্টিটি ডিমান্ডেড বা ডিমান্ড আমরা লিখলাম, ডিমান্ড, ডিমান্ডটা কি হবে? ডিমান্ডটা হবে নির্ভরশীল, সবার বোঝা গেছে? ইন্ডিপেন্ডেন্ট, প্রাইসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর ডিমান্ড হচ্ছে ডিপেন্ডেন্ট, বোঝা গেছে সবার? ওকে, এবার চাহিদা এক্স দ্রব্যের চাহিদা, তোমরা নিচের দিকে লেখো, আমার জায়গা নেই বলে আমি এখানে লিখছি, এক্স দ্রব্যের চাহিদা, এইটাকে লিখবো কিউ এক্স, এক্স দ্রব্যের চাহিদাকে আমরা লিখবো কিউ এক্স। এক্স দ্রব্যের চাহিদাকে লিখবো কিউ এক্স, হয়েছে? এবার এখানে দেখো, এবার এখানে হচ্ছে কিউ এক্স, তাহলে কিউ এক্স কিসের উপরে ডিপেন্ড করছে? ফাংশন অফ, এটা হচ্ছে এফ, এফ মানে ফাংশন অফ, কিসের উপরে ডিপেন্ড করছে? প্রথমেই হচ্ছে পি এক্স, আমরা সংজ্ঞাতে পড়লাম যে চাহিদা, এটা হচ্ছে চাহিদা, চাহিদার সঙ্গে চাহিদার নির্ভরশীল বিষয়বস্তুগুলোর সম্পর্ক, নির্ভরশীল বিষয়বস্তুগুলো হবে এখানে, সম্পর্কটাকে আমরা দেখাবো ইজিক্যাল টু আর এফ দিয়ে। আচ্ছা, পি এক্স তারপরে হবে কি, এখানে হচ্ছে ওয়াই ব্যক্তির আয়, তারপরে হচ্ছে সংশ্লিষ্ট দ্রব্যের দাম, তারপরে হলো টেস্ট এন্ড প্রেফারেন্স, তারপরে হচ্ছে ই, ই নয় কি যেন ছিল, টেস্ট এন্ড প্রেফারেন্সের পরে ই, টাইম, টাইমও লিখতে পারতো, আমি এখানে ডট ডট দেবো কারণ আরো অনেক কিছুই থাকতে পারে এখানে, আরো অনেক কিছুই থাকতে পারে, তাই আমি এখানে ডট ডট দিয়ে দিলাম। ওকে, দেখো ঠিক আছে, এইটা হচ্ছে, এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো চাহিদা অপেক্ষক। এবার তোমরা আমাকে বলো, এতগুলোর মধ্যে এখানে আমি 6টা লিখেছি, 6টার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ডিটারমাইনিং ডিমান্ড কোনটা, চাহিদা নির্ধারণকারী বিষয়বস্তু কোনটা? বলো। দ্রব্যের দাম, ভেরি গুড, দ্রব্যের দাম, তাই এটাকে ছোট করে আমরা লিখতে পারি কিউ এক্স ইজ ইকাল টু ফাংশন অফ পি এক্স, ফাংশন অফ পি এক্স, এটাকে আবার বলা হয় বিশেষ চাহিদা অপেক্ষক, এটাকে বলা হয় বিশেষ চাহিদা অপেক্ষক, বিশেষ চাহিদা, দেখতে পাচ্ছ নিচের দিকে, বিশেষ চাহিদা অপেক্ষক। দেখতে পেয়েছো নিচের দিকে? এটা আমি চাহিদা অপেক্ষকটা করালাম, তোমাদের বইতে আছে, আমি তাও যাদের কাছে বই নেই আমি ছবি পাঠাচ্ছি, জায়গাটা একটুখানি পড়ো, বুঝতে অসুবিধা হলে বলবে। আর যারা ইউটিউব থেকে ক্লাস করছো তাদেরকে বলি, যদি আমার পড়ানো ভালো লাগে, যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেইলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ।